Hello and welcome everyone to my channel Excel in English. আজকের ভিডিওতে আমরা টেড হিউজের হক রুস্টিং কবিতা থেকে কিছু গুরুত্বপূর্ণ লং আনসার টাইপ কোয়েশ্চেন্স এবং তাদের আনসার্স আলোচনা করে নেব। আমাদের প্রথম প্রশ্ন তোমাদের টেক্সট বুক থেকে। It took the whole of creation to produce my foot, my each feather. Now I hold creation in my foot. এই তিন লাইন তুলে ধরে প্রশ্ন করা হয়েছে What does the hawk mean by saying that the whole of creation produced it? প্রশ্নে প্রথম অংশে জিজ্ঞেস করা হয়েছে যে হক যখন বলে যে the whole of creation বা সমস্ত সৃষ্টি প্রক্রিয়া তাকে তৈরি করেছে এর দ্বারা সে আসলে কি বোঝাতে চায়। এটা একটা ৩ নম্বরের প্রশ্ন। এর পরের প্রশ্নটাও ৩ নম্বরের। How does this statement reflect the hawk's arrogance and sense of superiority? মানে এই কথাটি কিভাবে হকের arrogance মানে অহংকার এবং sense of superiority মানে শ্রেষ্ঠত্বের ভাবকে প্রকাশ করছে। প্রথম অংশের উত্তর হবে The hawk means that all of nature has worked to make it strong, powerful and perfect. হক বলতে চায় যে পুরো প্রকৃতি তাকে শক্তিশালী, ক্ষমতাবান এবং নিখুঁত করে তুলতে কাজ করেছে। It believes every part of its body is the result of careful design. হক বিশ্বাস করে যে তার দেহের প্রতিটি অংশ খুব যত্ন সহকারে পরিকল্পনা করে তৈরি করা হয়েছে। The hawk sees itself as the final, flawless product of the universe. হক নিজেকে এই মহাবিশ্বের চূড়ান্ত এবং একদম ত্রুটিহীন নিখুঁত সৃষ্টি বলে মনে করে। Therefore, the hawk feels that it holds a special and superior place in the world. তাই হক মনে করে যে সে এই পৃথিবীতে একটি বিশেষ এবং সবার চেয়ে শ্রেষ্ঠ আসন অধিকার করে রয়েছে। এরপরে সেকেন্ড পার্টের উত্তর। This statement shows the hawk's arrogance. এই উক্তিটি হকের অহংকার দেখায় because it takes intense pride in its powerful physical features, especially its foot and feathers. কারণ তার শক্তিশালী শারীরিক বৈশিষ্ট্যগুলি বিশেষ করে তার পা বা নখ এবং পালক নিয়ে সে চরম গর্বিত। By stating, now I hold creation in my foot, the hawk asserts that it owns and controls all of existence. যখন সে বলে যে এখন আমি আমার পায়ের নিচে পুরো সৃষ্টিকে ধরে রেখেছি তখন সে আসলে বোঝায় যে সে সবকিছুর মালিক এবং সবকিছুকে সে নিয়ন্ত্রণ করে। This reveals the hawk's feeling of being superior and above all other creatures. এটি দেখায় যে হক নিজেকে সব প্রাণীদের ঊর্ধ্বে এবং সবার থেকে শ্রেষ্ঠ বলে মনে করে। Our second question is also from the textbook. এই প্রশ্নটা কিন্তু পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। No arguments assert my right. The sun is behind me. How can these lines be interpreted as a metaphor for dictatorship or absolute authority? মানে এই লাইন দুটিকে কিভাবে ডিক্টেটরশিপ মানে স্বৈরাচারী শাসন or absolute authority মানে নিরঙ্কুশ ক্ষমতা, পরম ক্ষমতার একটি মেটাফর বা রূপক হিসাবে ব্যাখ্যা করা যায়। এর উত্তর হবে In Ted Hughes's poem Hawk Roosting, these lines can be read as a metaphor for dictatorship or absolute authority. একদম প্রশ্নে যা আছে আমরা সেটাকে স্টেটমেন্ট ফর্মে প্রথম সেন্টেন্সে লিখে দেব। অর্থাৎ টেড হিউজের হক রুস্টিং কবিতায় এই লাইন দুটিকে স্বৈরাচারী শাসন বা পরম ক্ষমতার একটি রূপক হিসাবে পড়া যায়। A dictator believes that power comes from strength,
not from discussion or approval. একজন স্বৈরাচারী শাসক বিশ্বাস করে যে ক্ষমতা আসে শক্তি থেকে, কোনো আলোচনা বা অনুমোদন থেকে নয়। Similarly, when the hawk says, "No arguments assert my right," it means that its power does not need to be proved or questioned. একইভাবে হক যখন বলে, "আমার অধিকার প্রমাণ করার জন্য কোনো যুক্তির প্রয়োজন নেই," তখন সে আসলে বোঝাতে চায় যে তার ক্ষমতার জন্য কোনো রকম প্রমাণের প্রয়োজন নেই এবং কেউ তাকে প্রশ্নও করতে পারবে না। It feels its right to rule is natural and unquestionable. হক মনে করে যে তার শাসন করার অধিকারটি স্বাভাবিক, জন্মগত এবং unquestionable মানে অখণ্ডনীয় বা অকাট্য। The sun is behind me shows even greater superiority. সূর্য আমার পিছনে রয়েছে এই লাইনটি তার আরো বড় ধরনের শ্রেষ্ঠত্ব বোধকে দেখায়। By placing itself before the sun, the hawk suggests that even the strongest force in nature supports its rule. নিজেকে সূর্যের সামনে দাঁড় করিয়ে হক বোঝায় যে প্রকৃতির সবচেয়ে শক্তিশালী শক্তিও তার শাসনকে সমর্থন করছে। This confidence reflects the attitude of a dictator who believes that no one can oppose or challenge his control. এই ধরনের আত্মবিশ্বাস একজন স্বৈরাচারী শাসকের মনোভাবকে ফুটিয়ে তোলে, যে স্বৈরাচারী শাসক বিশ্বাস করে যে কেউই তার বিরোধিতা করতে পারবে না বা তাকে চ্যালেঞ্জ জানাতে পারবে না। থার্ড কোয়েশ্চেন তোমাদের মডেল কোয়েশ্চেন সেট থেকে, কমেন্ট অন দ্য ফিজিক্যাল ফিচার্স অ্যান্ড প্রাওয়েস অফ দ্য হক while mentioning their significance. প্রশ্নটিতে বলা হয়েছে হকের ফিজিক্যাল ফিচার্স বা শারীরিক বৈশিষ্ট্য এবং তার প্রাওয়েস অর্থাৎ স্কিল মানে দক্ষতা বা শক্তিমত্তা সম্পর্কে মন্তব্য করতে হবে, পাশাপাশি এই সবের সিগনিফিকেন্স বা গুরুত্ব কি সেটাও উল্লেখ করতে হবে। আমরা এর উত্তর কি লিখবো দেখো। In Ted Hughes's poem Hawk Roosting, the hawk's physical features are central to its power and superiority. টেড হিউজের পোয়েম হক রুস্টিং এ হকের শারীরিক বৈশিষ্ট্যই তার শক্তি এবং শ্রেষ্ঠত্বের মূল ভিত্তি। It has a hooked head and hooked feet which help it to catch and kill its prey easily. তার বাঁকানো মাথা এবং বাঁকানো নখ রয়েছে, এই অঙ্গগুলি তাকে সহজে শিকার করতে এবং সেই শিকারকে মেরে ফেলতে সাহায্য করে। The hawk says that it took the whole of creation to produce its food and each feather. হক বলে যে তার নখ এবং প্রতিটি পালক তৈরি করতে সমস্ত সৃষ্টি প্রক্রিয়া কাজ করেছে। Showing how perfect and powerful its body is. এর থেকে বোঝা যায় তার শরীর কতটা নিখুঁত এবং ক্ষমতাশালী। It even boasts that it can hold creation in its foot, which symbolizes its absolute control over all life. এমনকি সে গর্ব করে বলে যে সে তার নখে করে সমস্ত সৃষ্টিকে ধরে রাখতে পারে, যা তার সমস্ত জীবজগতের ওপর সম্পূর্ণ নিয়ন্ত্রণের প্রতীক। The hawk's eye is also very important. হকের চোখও এখানে খুব গুরুত্বপূর্ণ। Its sharp and focused gaze permitted no change. তার তীক্ষ্ণ এবং একাগ্র দৃষ্টি কোনো রকম পরিবর্তনের অনুমতি দেয়নি। Showing its fierce desire for permanence and absolute rule. এটি তার স্থায়িত্ব এবং পরম শাসনের প্রতি তীব্র আকাঙ্ক্ষাকে দেখায়।
Its prowess is seen in its ability to soar high and strike suddenly. তার অসাধারণ দক্ষতা দেখা যায় অনেক উঁচুতে উড়ে যাওয়া এবং হঠাৎ করে নির্ভুলভাবে আঘাত হানার ক্ষমতায়। These features prove that the hawk is perfectly designed for ruling and domination. এই সমস্ত বৈশিষ্ট্যগুলি প্রমাণ করে যে হক শাসন এবং প্রভুত্বের বা আধিপত্যের জন্যই নিখুঁতভাবে তৈরি হয়েছে। আমাদের ফিফথ কোয়েশ্চেন আবার লাইন তুলে, nothing has changed since I began, my eye has permitted no change. What do these lines reveal about the hawk's attitude towards power and control? এই লাইনগুলো থেকে ক্ষমতা এবং নিয়ন্ত্রণ সম্পর্কে হকের কি মনোভাব প্রকাশ পায়? দ্বিতীয় অংশ হলো, how does the hawk's claim of preventing change contribute to the poem's larger theme of dictatorship and rigid authority? পরিবর্তন ঠেকিয়ে রাখার দাবি কিভাবে কবিতায় স্বৈরাচারী শাসন এবং রিজিড অথরিটি মানে অনমনীয় ক্ষমতার ধারণাকে শক্তিশালী করে? অথবা এই প্রশ্নটা অন্যভাবেও আসতে পারে, ডিসকাস হাউ দিস কনক্লুডিং লাইনস শেপ দ্য ওভারঅল টোন অফ দ্য পোয়েম। অর্থাৎ শেষের এই লাইনগুলো কিভাবে পুরো কবিতার টোন বা ভাবকে নির্ধারণ করে? এর উত্তর হবে, প্রথম প্রশ্নটার উত্তর হচ্ছে, these lines show the hawk's strong belief that its power is perfect and eternal. এই লাইনগুলি দেখায় যে হক দৃঢ়ভাবে বিশ্বাস করে যে তার ক্ষমতা হলো নিখুঁত এবং চিরস্থায়ী। When it says that nothing has changed since it began, the hawk suggests that its rule has always remained firm. যখন সে বলে যে শুরু থেকে কিছুই বদলায়নি, তখন সে বোঝায় যে তার শাসন সব সময় অটল ছিল। Its sharp eye has permitted no change, meaning it watches everything closely and does not allow anything to happen without its approval. তার তীক্ষ্ণ চোখ কোনো পরিবর্তন ঘটতে দেয়নি। এর মানে হলো সে সবকিছু খুব কাছ থেকে পর্যবেক্ষণ করে এবং তার অনুমতি ছাড়া কোনো কিছু সে ঘটতে দেয় না। This reveals its strict and dominating attitude. এটি তার কঠোর এবং আধিপত্যপূর্ণ মনোভাবকে প্রকাশ করে। এরপর পার্ট বি এর কি উত্তর লিখবে দেখো, The hawk's claim of preventing change strengthens the poem's theme of dictatorship. হকের এই পরিবর্তন আটকে রাখার দাবিটি কবিতায় স্বৈরাচারী শাসনের মূল ভাবনাকে আরো শক্তিশালী করে। A tyrant or dictator halts all progress, dissent and challenge to maintain power. ক্ষমতা ধরে রাখার জন্য একজন স্বৈরাচারী শাসক বা টাইরেন্ট অর্থাৎ অত্যাচারী নেতা সব রকম প্রোগ্রেস মানে অগ্রগতি, ডিসেন্ট হয়তো একটা নতুন কথা অনেকের জন্য, এর মানে হচ্ছে ভিন্ন মত, এবং চ্যালেঞ্জকে থামিয়ে দেয়। In the same way, the hawk believes that its authority must stay fixed forever. একইভাবে হক বিশ্বাস করে যে তার ক্ষমতাও চিরকাল স্থির হয়ে থাকাই উচিত। By stopping any change, the hawk becomes a symbol of rigid and absolute power that allows no freedom or opposition. যে কোনো পরিবর্তনকে থামিয়ে দেওয়ার মাধ্যমে এই হক একটা কঠোর এবং সম্পূর্ণ বা পরম ক্ষমতার সিম্বল প্রতীক হয়ে ওঠে, যা কোনো রকম স্বাধীনতা বা বিরোধিতাকে বরদাস্ত করে না। আর ফিফথ অ্যান্ড ফাইনাল কোয়েশ্চেন, এইবারের জন্য এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই প্রশ্নটা কিন্তু বিভিন্ন ভাবে আসতে পারে। Discuss hawk roosting as a dramatic monologue revealing
the inner mind of a powerful predator. হক রুস্টিং কবিতাটিকে একটি ড্রামাটিক মোনোলগ হিসাবে ব্যাখ্যা করো, যেখানে একজন শক্তিশালী শিকারীর অন্তর্দৃষ্টি তুলে ধরা হয়েছে। অথবা how does Ted Hughes use the hawk's voice to express themes of power, dominance and the instinct for control? টেড হিউজ কিভাবে হকের কণ্ঠ ব্যবহার করে ক্ষমতা, আধিপত্য এবং নিয়ন্ত্রণের প্রবৃত্তি প্রকাশ করেছেন? অথবা how does hawk roosting function as a dramatic monologue revealing the hawk's inner thoughts and character? কিভাবে হক রুস্টিং ড্রামাটিক মোনোলগ হিসাবে হকের অন্তরের ভাবনা এবং চরিত্রকে ফুটিয়ে তোলে? উত্তর হলো, Ted Hughes's Hawk Roosting is a dramatic monologue in which the hawk is the sole speaker. টেড হিউজের হক রুস্টিং কবিতাটি একটি ড্রামাটিক মোনোলগ, যেখানে হকই হলো একমাত্র বক্তা। It reveals its thoughts, beliefs and sense of power directly to the reader. এখানে হক তার ভাবনা, বিশ্বাস ও ক্ষমতার অনুভূতি সরাসরি পাঠকের কাছে প্রকাশ করে। This technique allows us to enter the inner mind of a powerful predator. এই বিশেষ কৌশলটি আমাদের এই শক্তিশালী শিকারী পাখিটির মনস্তত্ত্বের গভীরে প্রবেশ করতে সাহায্য করে। The hawk speaks confidently about its sharp claws, perfect body and total control over life and death. হক খুব আত্মবিশ্বাসের সাথে তার ধারালো নখ, তার নিখুঁত শরীর এবং জীবন মৃত্যুর ওপর তার পূর্ণ নিয়ন্ত্রণের কথা বলে। The poem also uses the hawk's voice to explore ideas of control, dominance and the natural order. কবিতাটি হকের কণ্ঠ ব্যবহার করে নিয়ন্ত্রণ, প্রভুত্ব এবং প্রাকৃতিক নিয়ম এই ধারণাগুলি নিয়ে আলোচনা করে, লাইক ডিক্টেটর স্পিকিং অ্যাবাউট অ্যাবসলিউট পাওয়ার। এটি ঠিক যেন একজন স্বৈরাচারী শাসক তার নিরঙ্কুশ বা পরম ক্ষমতা নিয়ে কথা বলছে। The hawk feels no need to justify its actions and accepts killing as its purpose. হক তার কাজের কোনো ব্যাখ্যা দেওয়ার প্রয়োজন মনে করে না এবং শিকার করাকেই তার স্বাভাবিক উদ্দেশ্য বলে গ্রহণ করে। Its calm and steady tone reflects its confidence and authority. তার শান্ত এবং স্থির বা দৃঢ়ভাবে কথা বলার ভঙ্গি তার আত্মবিশ্বাস এবং আধিপত্যকে প্রকাশ করে। The dramatic monologue form clearly presents the hawk's ego and desire for complete control. আর তাই এই ড্রামাটিক মোনোলগ রূপটি হকের ইগো বা অহংবোধ এবং সম্পূর্ণ নিয়ন্ত্রণের আকাঙ্ক্ষাটি পরিষ্কারভাবে তুলে ধরে। বেশ, এই লং আনসার টাইপ কোয়েশ্চেন আনসার্স গুলোর সাথে যদি যে এসএকিউ গুলো বুঝিয়েছি সেগুলো খুব ভালোভাবে তৈরি করে যাও, তাহলে এই হক রুস্টিং কবিতা থেকে যে প্রশ্নই আসুক না কেন, তোমাদের সেটার উত্তর লিখতে কিন্তু কোনো অসুবিধাই হবে না। তোমাদের যদি এই পোয়েম থেকে অন্য কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট করে জানিও। স্টাডি ওয়েল, স্টে হ্যাপি, স্টে কানেক্টেড। থ্যাংক ইউ।